আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আইসিটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো রূপান্তর। রূপান্তরে আমরা আজকে শিখব তিনটা রুলস। আর যদি ক্লাসটা আমরা লম্বা করতে পারি তাহলে আমরা এর পাশাপাশি দুইয়ের পরিবর্তন শিখব। দেখা যাক, ফার্স্টে আমরা রূপান্তরের 1 নম্বর রুলস শিখব। 1 নম্বর রুলসটা ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর। এক্ষেত্রে আমি বলে রাখা ভালো তোমাদেরকে যে রূপান্তরের মোট 3টা রুলস শিখলে রূপান্তর তোমাদের জন্য ইজি। 1 নম্বর রুলসটা মনে রাখতে হবে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যায় রূপান্তর। এই নিয়মে আমরা কি করতে পারি এক্সাম্পল দেখে নেব। ফার্স্টে আমরা নিয়মটাকে জেনে নেব। আসলে ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যা রূপান্তরের যে নিয়মে আমরা করতে পারবো সেটা হলো যে সংখ্যায় আমি রূপান্তর করতে যাব না কেন বা আমি যে সংখ্যা রূপান্তর করি না কেন সেই সংখ্যার বেস দ্বারা ওই সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করতে হবে। দেখি আমরা একটা এক্সাম্পল। সাপোজ এখানে দেওয়া আছে 127.2 রূপান্তর করতে হবে বাইনারিতে। এক্ষেত্রে আমাদের কাজটা কি হতে পারে? সেই সংখ্যার ক্ষেত্রে আমার একটা জিনিস মনে রাখা উচিত যে এই আমি যে সংখ্যা রূপান্তর করবো তার বেস দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করবো। এই সংখ্যাটার দুইটা অংশ আমি দেখবো। ফার্স্টে একটা পূর্ণ অংশ আর একটা হলো ভগ্নাংশের পরের অংশ। তো এই দশমিক সংখ্যার পরের অংশটার কাজ আলাদা, পূর্ণ অংশের কাজটা আলাদা। পূর্ণ অংশে আমি ভাগ করব, কি দ্বারা ভাগ করব? এটার বেস দ্বারা ভাগ করব। তাহলে বেস দেখতে পাচ্ছি, আমরা জানি বাইনারি বেস হলো 2, 2 দ্বারা 127 ভাগ করব। আমরা ভাগ করার সুবিধার্থে দ্রুত করার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারি। 127কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 63 দ্বিগুণ 126। তো আমি 63 দ্বিগুণ আসে 126, কিন্তু 127 মিলে নেয়। আমাদের ভাগ করার নিয়মটা আমরা সবাই জানি যে হয় ভাগ করে মিলাইতে হবে, নয়তো কাছাকাছি একটা মান নিতে হবে। তো এই ক্ষেত্রে আমি 63 দ্বিগুণ 126 পর্যন্ত নিতে পারি। 127 আমার হচ্ছে না, এখানে অবশিষ্ট থাকতেছে 1। তা আমি লিখবো এখানে অবশিষ্ট হাতে 1। আবার 63কে এখন 2 দ্বারা ভাগ করবো। 63কে যদি 2 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে মানটা পাবো 31 দুগুণ 62, বাকি থাকে 1। আবার 31কে 2 দ্বারা ভাগ করবো 15 দুগুণ 30, বাকি থাকে 1। আবার 15কে 2 দ্বারা ভাগ করবো 7 দুগুণ 14, বাকি থাকে 1। 7কে 2 দ্বারা ভাগ করবো 3 দুগুণ 6, বাকি থাকে 1। 2কে 2, বাকি থাকে 1। এখন শেষ ডিজিটটা আমরা দেখতে পাচ্ছি যে 1। এক্ষেত্রে আমি যে সংখ্যা নিই না কেন, আমি 2 এর সঙ্গে যে সংখ্যা নিই না কেন 0 ব্যতীত বেশি হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্য আমাকে আমার শেষ অপশন 0 নেওয়া। তাহলে আমি যদি এখানে 0 নিই 2 0 0, তাহলে বাকি থাকতেছে এখানে ছিল কত 1। তাহলে আমরা লিখবো এখানে 1। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগের কাজ শেষ। এখন আমাদের মানটা কিভাবে আমরা নেব, লিখবো খাতা কিভাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অবশ্যই মানটা সবসময় নিচ থেকে উপর দিকে নেব। তার নিচের মানটাকে বলবো MSB, কারণ এই মানটা আমি শুরুতে লিখবো। এই মানটা সবচেয়ে বড় মান, এই জন্য বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিখবো MSB। আর এখানে যেহেতু শেষের মান, এটাকে লিখবো LSB, লেস সিগনিফিকেন্ট বিট। আমার আরো একটা কাজ বাকি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.23। 0.23কে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা কথা বলি। এই যে দেখো, ফার্স্টের নাম্বারটা ছিল ডেসিমেল নাম্বার। ডেসিমেল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতেছি। এক্ষেত্রে দুইটা অপশন, একটা ছিল 127.23। এই সংখ্যাতে দুইটা পার্ট, একটা হলো পূর্ণ সংখ্যা ছিল, একটা হলো দশমিক ভগ্নাংশ। এক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি অলওয়েজ বলছি যুক্তি দ্বারা ভাগ করতে হবে। যে সংখ্যা রূপান্তর করবো, আমি যেহেতু রূপান্তর করতেছি বাইনারিতে, বাইনারি বেস 2 দ্বারা আমি ভাগ করবো।
এক্ষেত্রে ভাগ করে আমি এইরকম ডিজিট পাইলাম। আর আরও একটা পার্ট বাকি আছে আমার 0.23। তো 0.23-কে আমি 2 দ্বারা এখন গুণ করব। মনে রাখার বিষয় যেটা বলতেছিলাম, পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হবে আর দশমিক পরের সংখ্যাটাকে গুণ করতে হবে। আমরা গুণটা ক্যালকুলেটর করে ফেলবো। 0.23 গুণ 2, মানটা আসে 0.46। একটু ভালো করে লক্ষ্য করো তোমরা। এখানে দেখো আমি 0.23-কে যখন 2 দ্বারা গুণ করলাম আসলো 0.46। এই মানটাকে যে দশমিকের আগের পূর্বের যে মান, এটা আমি এই যে রেখাটা দেবো, রেখার বাম দিকে লিখবো এবং দশমিক পরের মানটাকে আমি ওই দিকে লিখবো। ঠিক আছে, আবার এখানে পাইলাম 0.46। 0.46-কে আবার 2 দ্বারা গুণ করবো, আর 0.92 92 গুণ 2 1.84। এই মানটা 3 ঘর বা 4 ঘর নিলেই আমার এনাফ। আমি 4 ঘর পর্যন্ত নেব। গুণ আবার 0.84-কে 2 দ্বারা গুণ করব। আমি এখানে এই অংশটা আমি আবার বলতে যাচ্ছি, 0.92-কে যখন 2 দ্বারা গুণ করলাম এক্ষেত্রে মানটা ছিল 1.84। 1.84 1টাকে আমি বলছি দশমিক আগের সংখ্যা, যেহেতু এই যে দাগটা দেখতে পাচ্ছ এই দাগের বামে লিখবো, এদিকে লিখবো এই পারে, আর দশমিকের পরের সংখ্যাটা আমি ওই দিকে লিখবো। 0.84 আবার 2 দ্বারা গুণ করবো। 0.84-কে 2 দ্বারা গুণ করলে লাগবে 1.68। আমার আর মানটা বদলে করার কোনো দরকার নেই, 10-এর পর 4 ঘর এনাফ। তো এই ক্ষেত্রে আমি দেখতেছি যে বাম দিকের অংশটা নিচ থেকে উপরে নেব, আর তাহলে ডান দিকের যে পার্টটা আমি গুণ করলাম এই পার্টের মানগুলো বাইনারি মান কোথায় কাউন্ট করবো, আর উপর থেকে নিচে কাউন্ট করবো। তাহলে উপরের অংশটাকে বলবো MSB আর নিচের অংশটাকে বলবো LSB। আর মানগুলো যদি আমি সর্বমোট কাউন্ট করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমি লিখব 1 1 1 2 3 4 5 6 7টা 1 3 4 5 6 7 দশমিক, এদিকে মানগুলো যদি আমি লিখতে চাচ্ছি 0 0 1 1 0 0 1 1। যেহেতু আমি চলমান প্রক্রিয়া আমি ডট ডট দিতে পারি, আবার নাও দিতে পারি। এক্ষেত্রে লাস্টে আমি সংখ্যা প্রকাশ করছি বাইনারি সংখ্যায়, তাহলে অবশ্যই এ বেস দিব 2। আর কোশ্চেনটা ছিল 127.23-কে ডেসিমাল যে নাম্বার ছিল এই ডেসিমাল নাম্বারটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, যার মানটা বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখলাম যে এই মানটা আসছে। তো এটা আমার বাইনারিতে অ্যান্সার। সেমভাবেই এই অঙ্কটাকে তোমরা চাইলে অক্টালে রূপান্তর করতে পারো, হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে অক্টালে রূপান্তর করলে তোমরা যদি অক্টালে রূপান্তর করতে চাও তখন সেক্ষেত্রে তোমরা কি করবা, বা হেক্সাডেসিমালে রূপান্তর করতে চাও তখন তোমরা কি করবা। অক্টালে রূপান্তর ক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই জায়গাটাতে তোমরা চেঞ্জ করবা, 2 এর জায়গায় 8 থাকবে। যখন অক্টালে রূপান্তর করতে বলবে 2 এর জায়গায় থাকবে 8। এই ক্ষেত্রে এখানে ভাগও করতে হবে এই পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা। আমরা বাইনারি ক্ষেত্রে এখানে ভাগ করছি 2 দ্বারা, তাহলে অক্টালের ক্ষেত্রে এখানে ভাগ করবো 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করলে আমরা অঙ্কটা পেয়ে যাবো। দশমিক পরের সংখ্যা রোজটা হলো বেস দ্বারা গুণ করতে হয়। তাহলে 0.23-কে আমরা 8 দ্বারা গুণ করবো। 2 এর পরিবর্তে আমরা কি দ্বারা গুণ করবো, 8 দ্বারা গুণ করবো। যদি আমরা 8 দ্বারা গুণ করতে পারি তাহলে আমরা পরের মানটা পেয়ে যাব। এরকম ভাবে আমরা 8-এর পরিবর্তে আমরা হেক্সাডেসিমাল ইউজ করতে পারি, যার বেস হলো 16। যদি হেক্সাডেসিমাল বের করতে বলে তাহলে আমরা 16 দ্বারা ভাগ করবো। আমি হেক্সাডেসিমালটা করে দেখাচ্ছি। 127 ভাগ 16 7.9375 এরকম একটা মান আসবে তোমাদের ক্যালকুলেটরে। তখন তোমাদের কাজ হলো এই যে দশমের আগে 7 পেয়েছ, এই 7 দ্বারা আবার 16-কে গুণ করবা। 16 গুণ 7 মানটা আসে 112। তাহলে এখানে যদি 7 নাও, 16 আর 7 গুণ করলে আসবে 112। কিন্তু এখানে লক্ষ্য করো এখানে আছে 127, তাহলে 127 থেকে 112 কত কম? 127 বিয়োগ 112 15 কম। আমরা জানি যে এখানে 15 কম পাচ্ছি, যেটা আমাদের বাকি থাকে এই সাইডে মানটা আমাদের বসানো লাগে। তাহলে আমাদের এখনো বাকি রয়েছে 15।
15 পরিবর্তে আমরা এখানে 15 লিখবো না, যেহেতু হেক্সাডেসিমাল নাম্বার 15 পরিবর্তে আমরা এখানে হওয়া উচিত ছিল 15, কিন্তু 15 না লিখে আমরা জানি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 15 এর মান হলো f, তাহলে 15 পরিবর্তে লিখবো এখানে f। এটা অবশ্যই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে, না হয়তো আমাদের ম্যাথ ভুল হয়ে যাবে। আবার এটাকে 16 দ্বারা ভাগ করবো। 16-র ক্ষেত্রে আমি যদি 1 দ্বারাও ভাগ করি সেক্ষেত্রে আমার মানটা বেশি চলে আসবে, আমি নিতে পারবো না। তাহলে এখানে অবশ্যই আমাকে 0 দ্বারা গুণটা করতে হবে। এখানে 16 আর 0 গুণ করলে 0 হয়ে যায়, বাকি রইল 7, তাহলে 7টা এখানে লিখে ফেলবো। এই যে আমার কাজ শেষ, এখানে 0 দিতে চলে আসছে, আমি আর কিছু করতে পারবো না। এখন এই অংশটাতে মানটা গ্রহণ করব নিচ থেকে উপরে। নিচের ক্ষেত্রে এখন MSD দিব। তোমাদের প্রশ্ন হতে পারে আগেরটা আমি MSB দিলাম বাইনারি ক্ষেত্রে, এখানে MSD কেন দিলাম? MSB বলতে বোঝা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, যেটা বাইনারি ক্ষেত্রে বোঝো বিট, আর ডি দ্বারা বোঝায় ডেসিমাল বা ডিজিট। এখানে ডেসিমাল নাম্বার নর্মাল সাধারণ সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা বি এর পরিবর্তে ডিটা ইউজ করে থাকি। তাহলে এখানে ইউজ করবো MSD, আর উপরে ইউজ করবো LSD। আমাদের কিন্তু অঙ্ক শেষ হয় নাই, আমাদের কাজ দুইটা অংশ ছিল। একটা ফার্স্টে দশমিকের আগে মানে বামের অংশটা পূর্ণ সংখ্যার, এবং দশমিক পরের সংখ্যা, এরকম কাজটা বাকি রয়েছে। দশমিক পরের সংখ্যার কাজটা হলো 0.23, এটাকে গুণ করতে হয়, তোমরা জানো 16 দ্বারা গুণ করবো। 16 দ্বারা যদি গুণ করো 0.23কে, 0.23 গুণ 16 আসে হলো 3.68। 3টাকে এদিকে লিখবো, 0.68কে এদিকে লিখবো, গুণ 16, আবার গুণ করবো 0.68 গুণ 16 আসে 10.88। এই ক্ষেত্রে 10.88 যেহেতু আসছে, এক্ষেত্রে আমি মানটা কিভাবে নেব? 10.10 তো আমি নিতে পারবো না, হেক্সাডেসিমাল আমরা জানি হেক্সাডেসিমাল 10 বলতে বোঝায় a কে, তাহলে 10-এর পরিবর্তে আমি এখানে ইউজ করবো a। 10.88 গুণ 16 এখন আসছে 14.08। 14-র ক্ষেত্রে আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বার হলো ই নিব, এখানে 0.08 নিব, এখানে 3 ঘর পেয়ে গেছি, আমি আর করতে যাচ্ছি না, এখানে স্টপ। তাহলে এখানে লিখবো MSD, এই অংশ সবচেয়ে বড় মান এটা এক্ষেত্রে, আর এইটা সবচেয়ে লোয়ার মান পরের মান, তাহলে এটা লিখবো LSD। এখন আমরা অ্যান্সারটা লিখতে পারি। তাহলে উত্তর কত আসতেছে দেখি, এখানে আসতেছে 7F, দশমিক এখানে আসতেছে 3AE 16। এই বেসটা অবশ্যই আমরা দিব, এটা থেকে কখনোই ভুল করবো না। প্রথম রুলসটা ছিল ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যার রূপান্তর। এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, যখন আমি ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যার রূপান্তর বলতে আমার মাত্র 3টে সংখ্যা বাকি থাকে হাতে, একটা অক্টাল, বাইনারি আর হলো হেক্সাডেসিমাল। এক্ষেত্রে যে সংখ্যায় রূপান্তর করি না কেন সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয় পূর্ণ সংখ্যাকে, আর দশমিক পরের সংখ্যাকে ওই সংখ্যার বেস দ্বারাই গুণ করা লাগে। আমাদের 2 নম্বর রুলসের মধ্যে আমরা জানি, আগেটা ছিল 1 নম্বর রুলসটা ছিল ডেসিমেল থেকে অন্যান্য সংখ্যার রূপান্তর। এক্ষেত্রে আমরা 2 নম্বর রুলসে শিখব অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেলের রূপান্তর। এই রুলসের ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রাখবো, অন্যান্য সংখ্যা বলতে আমাদের সংখ্যা বাকি রয়েছে 3টা, একটা হলো বাইনারি, একটা অক্টাল, আর একটা হলো হেক্সাডেসিমাল। এই 3টে সংখ্যার মধ্যে আমরা জানি আর একটা রূপান্তর করবো হলো হেক্সাডেসিমাল নাম্বারে, মানে বাকি যে 3টা আছে 3টে সংখ্যা থেকে আমরা রূপান্তর করবো ডেসিমাল নাম্বারে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে মনে রাখার বিষয় হলো, ফার্স্টে যে রুলসটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের ভালো মনে থাকবে বিষয়টা। সাপোজ বাইনারি একটা নাম্বার দিলাম 1010.11, এটার বাইনারি নাম্বার রূপান্তর করব ডেসিমেলে, সেক্ষেত্রে বেস দিলাম 10, ডেসিমেলে রূপান্তর করব। এক্ষেত্রে কি করতে হবে? মনে রাখার বিষয় হলো, যখন এইরকমভাবে অন্যান্য সংখ্যাদের ডেসিমেলে রূপান্তর করতে হবে, এই যে বেস থাকে এর বেসের পাওয়ার দ্বারা এগুলো প্রত্যেকটাকে গুণ করব। এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবো, ফার্স্টেই আমি তোমাদের সহজ করে বোঝাচ্ছে, একেবারে সহজ, এই জিনিসটা একটু মনোযোগ দাও তোমরা। 1 গুণিত এই 1 এখান থেকে স্টার্ট করবা, 1 গুণিত 2 প্লাস 0 গুণিত 2
প্লাস 1 গুণিত 2 প্লাস 0 গুণিত 2, আবার এখানে আছে 1 প্লাস 1 গুণিত 2 প্লাস 1 গুণিত 2। কি করলাম এখানে, যে নাম্বারটা ছিল পুরো নাম্বারটাকে দশমিকে দেখি নেই আপাতত, পুরো নাম্বারকে 2 দ্বারা প্লাস চিহ্ন এবং তার সঙ্গে 2 দ্বারা সবগুলো সংখ্যাগুলোকে আমি গুণ করে ফেলেছি, 2 দ্বারা গুণ করছি সবগুলোকে। এক্ষেত্রে আমি পাওয়ারের কাজটা করব। পাওয়ারের কাজটা করার সময় আমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে দশমিকটা ঠিক কোন জায়গায় আছে। দশমিকের পরে আছে 2 ঘর, 2 ঘর আছে মানে কি, এটা হবে ফার্স্টটা বলবো -1, পরেরটা হলো -2, মানে লাস্টেরটা হলো -2। দশমিকের পর থেকে -1 -2 পাওয়ার হিসেবে কাজ করবে। তাহলে এখানে -1, এটা হলো -2, তাহলে এখানে 2 এর পাওয়ার কত দেবো, -2, এখানে 2 এর পাওয়ার কত, -1। আর দশমিকের এই পর থেকে যে বামের সংখ্যাটা, দশমিকের বামের সংখ্যাটা এখানে তো 0 থেকে কাউন্ট হবে, তাহলে 0 1 2 3, তাহলে এখানে 2 এর পাওয়ার দেবো 0, 2 এর পাওয়ার দেবো 1, 2 এর পাওয়ার দেবো 2, 2 এর পাওয়ার দেবো 3। আমরা জানি 2 এর উপর পাওয়ার কিউব করলে কত আসে, 8 আর 1 গুণ করলে 8 আসবে। আর এখানে যাই হোক না কেন, যদি 4 আসে 4 এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন করার দরকার নাই। আর এখানে 2 পাওয়ার 1 মানে 2, 2 আর 1 গুণ করলে আসবে 2। এখানে যাই আসো না কেন মানটা আসবে 0, কারণ 0 এর সঙ্গে গুণ আছে। এখানে 2 পাওয়ার -1 মানে 1/2 মানে হাফ, হাফ মানে হাফের সঙ্গে যদি 1 গুণ করা হয় তাহলে আসবে 0.5, প্লাস এই জায়গায় আসবে 1 গুণিত 2 পাওয়ার -2 মানে 1/4, এক্ষেত্রে মানটা আসবে 0.25। এই যে নাম্বারগুলো পাইলাম এই সবগুলোকে যোগ করে দেব। 8 যোগ 2 যোগ 0.5 যোগ 0.25, অ্যান্সার আসতেছে 10.75। কি নাম্বার, ডেসিমাল নাম্বার। সেম ভাবে এখানে যদি অক্টাল থাকে, 8 থাকতো, 8 থেকে মানে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে বলতো, সেক্ষেত্রে কি করতাম, একই প্রসেস, এখানে 8 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে দিতাম, পাওয়ারগুলোকে এখান থেকে 0 থেকে কাউন্ট করতে এদিকে, এবং এদিক থেকে -1 -2 থেকে কাউন্ট করতাম। আবার যদি এখানে 16 থাকতো, একই প্রসেস, এখানে আমি এদিকে 0 থেকে গুণ করতাম, 16 দ্বারা আগে সবগুলোকে গুণ করতাম, তারপরে 0 থেকে এদিকে কাউন্ট করতাম, আর এদিকে -1 -2 -3 এভাবে কাউন্ট করতাম। আশা করি তোমরা সবাই 2 নম্বর রুলসটা বুঝতে পেরেছো। আমরা এবারে শিখবো আইসিটির রূপান্তরের 3 নম্বর রুলসটা। অক্টাল থেকে হেক্সাডেসিমেলের রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই আমাকে একটু ব্যতিক্রম সিস্টেম মাথায় রাখতে হবে। সেটা হলো আমি 1 এবং 2 এর ক্ষেত্রে যে রুলসটা তোমরা দেখেছো, আমি দেখিয়েছি তোমাদেরকে, সেক্ষেত্রে তোমরা দেখছো যে সরাসরি 1 নাম্বার ডেসিমেল থেকে যখন অন্যান্য সংখ্যা রূপান্তর করেছো, সরাসরি কনভার্ট করে অন্য সংখ্যায় যাওয়া গিয়েছে, তোমরা যেতে পেরেছো। আবার যখন অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেল রূপান্তর করেছো, তখন সেম একই প্রসেস, তোমরা সরাসরি অন্যান্য সংখ্যা থেকে ডেসিমেলে যেতে পেরেছো। কিন্তু যখন তোমরা এই রূপে আসবা, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে এখানে মধ্যস্থতা একজন হিসেবে বাইনারি কেস করা হবে। তো অবশ্যই অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আগে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তারপর আমরা হেক্সাডেসিমেলে যেতে পারবো। আসলে আমরা উদাহরণ দেখে নিই। এই সংখ্যাটাকে ফার্স্টে আমরা সমাধানের ক্ষেত্রে এই সংখ্যাগুলোকে একটু স্পেস দিয়ে লেখার পর আমাদের একটা জিনিস মনে রাখা উচিত সবার, সেটা হলো এই নাম্বারটা যখন আমি অক্টালের ক্ষেত্রে অক্টাল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করব, অক্টালের ক্ষেত্রে এই ডিজিটটা মনে রাখবো 1 2 4। অক্টালের সর্বোচ্চ নাম্বার 7, সর্বোচ্চ নাম্বার 7, তো এই 3টা নাম্বার যোগ করলে অক্টালে আমি 7 পাবো, ঠিক আছে। আবার হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হলো 8421, 8421। আমরা অক্টালের ক্ষেত্রে শিখছি 1 to 4, যেখানে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে একটা ডিজিট বেশি হবে, 1 2 4 8। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ নাম্বার আমরা জানি 15, এই ক্ষেত্রে এই 8421 আমাদের যোগ করলে 15 আসবে। তো এই নাম্বারগুলোই আমরা মূলত বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমেল করার সময় ইউজ করে থাকবো। সেক্ষেত্রে আমরা দেখবো যে এই যে নাম্বারটা আমি
একটু স্পেস দিয়ে লিখে নিলাম অক্টাল নাম্বারটা। এক্ষেত্রে প্রতিটা যেহেতু অক্টাল নাম্বার ছিল, তো এখানে প্রতিটার জন্য 3টা করে বিট বের হবে। আমরা জানি অক্টালের ক্ষেত্রে যে নাম্বারটা আমরা কাউন্ট করবো 1 2 4, এক্ষেত্রে এই 1 2 4 দিয়ে আমি বাইনারিটা করতে পারবো 2 2 5 3 7। এখানে লক্ষ্য করো তোমরা, নাম্বারটা আমরা দরকার হলে রাফে করে নেব 4 2 1, সাইডে রাফ করে নিলাম। ফার্স্ট একটা থেকে স্টার্ট করলেই হয়, 2 থেকে স্টার্ট করলাম। 2 এর জন্য কি করলে আমার 2 আসবে, এক্ষেত্রে 2 আমার জাস্ট লাগবে 2, তাহলে 2 এর নিচে আনবো, এগুলো আমার লাগছে না, যেগুলো লাগবে না তার নিচে 0 দেব, তাহলে মানটা আসতেছে 0 1 0। এই 2 এর ক্ষেত্রে সেম মান 0 1 0। 5 এর ক্ষেত্রে মানটা আসবে 5 এর জন্য 4 লাগবে, 1 লাগবে, 4 আর 1 করে 5 হয়, তাহলে 4 এর নিচে একটা 1 দেব, 1 এর নিচে একটা দেব, 2 এর নিচে 0 দেব, 2 যেহেতু লাগতেছে না, 4 আর 5, তাহলে মানটা আসতেছে 1 0 1। এরপরে 3 এর জন্য আমার লাগবে হলো 2 লাগবে আর 1 লাগবে, 2 এর আগে 3, তাহলে 2 এর নিচে 1 দেব আর 1 এর নিচে 1 দেব, 4 এর জন্য 0 1 1। 7 এর জন্য আমার লাগবে 4 2 এবং 1, 4 দিয়ে 6, 6 এর আগে 7, তাহলে 3টে 1 লাগতেছে। ওকে, দশমিক বরাবর দেখবে আমরা একটু লক্ষ্য রাখবো, এখানে যেন একটু গ্যাপ থাকে। আর এরপরের কাজটা হলো আমরা অলরেডি অক্টাল থেকে শুরুতে বলেছি যে এখানে ফার্স্ট আমি সরাসরি ভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারবো না, তাহলে আমার করণীয় কি, আমাকে অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে রূপান্তর করতে হবে, এরপরে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো অক্টাল থেকে আমরা বাইনারিতে রূপান্তর করে ফেলেছি, এখন আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। আমরা এখন শিখবো বাইনারি থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। এই যে দশমিক ছিল, দশমিক এই একটা গ্যাপ, তাই এইখান থেকে আমি ঘরগুলো কাউন্ট করবো। আমরা জানি যে হেক্সাডেসিমালের জন্য যে নাম্বারটা আমরা কাউন্ট করি সেটা হলো 8421, 8421, যা পুরোটা আসলে যোগ করলে আমরা পাবো 15। তাহলে এখানে আমরা যখন হেক্সাডেসিমাল কাউন্ট করবো এক্ষেত্রে ফার্স্টে ঘরগুলো আমি কোথা থেকে নেবো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্টরা এই জায়গাটাতে ভুল করে থাকে, ঘরগুলো কোন দিক থেকে নেয়, যদি বাম দিক থেকে শুরু করে ভুল হতে পারে, বা ঘরগুলো স্টার্ট কোন দিক থেকে করবে, এটা নিয়ে টেনশন কাজ করে তাদের মধ্যে। তো এই টেনশনে দূর করার জন্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, দশমিকের এই দিক থেকে স্টার্ট হবে সবকিছু, দশমিক থেকে এই পার্টটা, দশমিক থেকে কেন হবে একটু ব্যাখ্যাটা দিচ্ছি। কারণ আমি চাইলেই এদিকে সামনে শূন্য নিতে পারি, এই শূন্যের আমার কোনো ভ্যালু থাকবে না, কিন্তু যদি এদিকে শূন্য চলে আসে তাহলে শূন্যের আমার সাময়িক মানটা চেঞ্জ হয়ে যাবে, এক্ষেত্রে আমার অঙ্কটা ভুল চলে আসবে। আর এই দশমিকের পরে আমি চাইলে অসংখ্য শূন্য নিতে পারি, তাই এই ঘরটা আমি এর থেকে কাউন্ট করবো, এক্সট্রা শূন্য নিলে বা আমার প্রয়োজনে লাগলে আমি নিতে পারি, আমার এবং আমার মানেরও যেন কোনো রকম পরিবর্তন না হয়। এক্ষেত্রে তাহলে এখান থেকে স্টার্ট করবো 4টা, 1টা 2টা, এখানে একটা থেকে গেছে, কিন্তু আমার ফটফট করার জন্য আমার লাগবে 4টা দিয়ে এক্সট্রা লাগছে 0, 3টা 0 লাগছে, এক্সট্রা কিছু থেকে পাবে 0 বিট হবে। এই যে এক্সট্রা 0 বিট নিলাম, এই বিটটা আমি যদি এই দিকে নিলাম মানে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই যে এক্সট্রা 3টা বিট আমি 0 নিয়েছি বাম দিকে নেওয়ার কারণে এদিকের মানটা কোনো রকম পরিবর্তন হয়নি। চাইলে আমরা 0টা লেস করে মানটা লিখতে পারি। আবার এদিকের মানটা আমি চাইবো তাহলে এই থেকে স্টার্ট করলে 4 বিট পাচ্ছি, আবার এখানে 2 বিট থাকছে আমার, তাহলে এক্সট্রা 8 বিট থাকছে। আমরা জানি যে অসংখ্য শূন্য নেওয়া যায় প্রয়োজনে। এই আমার ঘরের কাজগুলো শেষ, এখন আমাকে এই মানগুলো এই সংখ্যার সঙ্গে কম্পেয়ার করতে হবে আসলে কত আসে। এখন দেখা যাক কম্পেয়ার করতে আসে, আমি এখানে কম্পেয়ার করতে পারি 1 1 1 1 0 0। লক্ষ্য করো 8 আর 4 এর নিচে 1 আছে, 2 আর 1 এর নিচে 0 আছে, 2 আর 1 এর এখানে কোনো ভ্যালু নেই, আমরা নিতে পারবো না, যেগুলো নিচে 1 আছে সেগুলো শুধু কাউন্ট করবো। তাহলে 8 আর 4, 8 আর 4 যোগ করলে আসবে 12। আমরা 12 এখানে মধ্যে 12 বলতে বোঝাই হলো সি, এ 10, বি 11, সি 12, ডি 13, ই 14, এর তো তাহলে আমরা এখানে সি। তারপর এটা 0 1 1 0, এটা 0 আর বাকি তিনটা 1 0 1 1 মানে হলো 4 4 একে 7। এই ক্ষেত্রে 0 1 0 1 0 1
01, এই মানটা আসলে 0 আর 1, 4 আর 1 নিচে 1 আছে, 4 আর 1 যোগ করলে 5। এক্ষেত্রে মানটা আসছে 1001, 1 হলো যেহেতু সবগুলো জিরো, তাহলে কোনো কিছু কাউন্ট করার প্রয়োজন নাই, সবগুলো জিরো, কারণ নিচে ওয়ান নেই, তাহলে মানটা আসবে অবশ্যই জিরো। আমার কাজগুলো শেষ। আমার বাইনারি ছিল, বাইনারি দিয়ে হেক্সাডেসিমাল বের করা শেষ। আমি অ্যান্সারটা লিখতে পারি। অ্যান্সার লিখব জিরো, জিরোটার সামনে লেখার কোনো রকম প্রয়োজন নেই, 95.76 7C, সরি 7C। তাহলে এটা হলো হেক্সাডেসিমাল নাম্বার। নাম্বারটা ছিল, কোশ্চেনটা ছিল এরকম যে 225.37 অক্টাল নাম্বার ছিল, যে নাম্বারটা আমাদের রূপান্তর করতে হবে হেক্সাডেসিমাল সংখ্যায়। এই ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা করেছি প্রথমে এই অক্টাল নাম্বারকে বাইনারিতে রূপান্তর করেছি কোন সংখ্যার কাউন্ট করে, 4 to 1 কাউন্ট করে এখানে কাউন্ট করে করেছি, এবং এই বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। সেম প্রসেসে আমি যদি তোমাদের এই কোশ্চেনটাকে একটু একটু উল্টা দিই, তাহলে তোমরা মনে হয় করতে পারবা। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, বাসায় অবশ্যই ট্রাই করবা। এখানে চেঞ্জ করে দিলে তোমরা কি করতা, হেক্সাডেসিমাল থেকে কিন্তু অক্টাল দিতাম, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। আগেরটা ছিল অক্টাল থেকে হেক্সাডেসিমাল। এখন তোমাদের মানে প্রশ্ন হতে পারে যে এটা কি আলাদা কিনা, না এটা অবশ্যই আলাদা না, একই রুলস একই সিস্টেম। একটা এক্সাম্পল দেখে নেব। এখানকার এক্সাম্পল 4A.2E, এই নাম্বারটা হলো হেক্সাডেসিমাল নাম্বার। আমি এখান থেকে রূপান্তর করব অক্টালে। তাহলে এই ক্ষেত্রে কি করব, সেম আগের মতোই বলতেছি, এই সংখ্যাটাকে একটু স্পেস দিয়ে সাজিয়ে লিখবো, যেহেতু এখানে হেক্সাডেসিমাল নাম্বার। আমি বলছিলাম হেক্সাডেসিমালের সঙ্গে তোমাদের সময় তোমরা কাউন্ট করবা 841, তখন এই হেক্সাডেসিমাল নাম্বারকে 841 কাউন্ট করে তোমরা বাইনারি বের করে নিবা। এই বাইনারি বের করার পর যেহেতু অক্টালে, বাইনারি থেকে আবার অক্টালে রূপান্তর করতে হবে। অক্টালের ক্ষেত্রে আমরা জানি 3টা ডিজিট হতে হবে, 4 to 1, এক্ষেত্রে 3 ঘর। আমরা আগেরটাই করছিলাম 4 ঘর করে করছিলাম, আর আমরা 3 ঘর করে মান নিয়ে আমরা অক্টালে রূপান্তর করব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই আমাদের রূপান্তর খুবই আইসিটি গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। এখান থেকে অবশ্যই এইচএসসিতে কোশ্চিন হয়, গ নাম্বারে এই রূপান্তরের অংশগুলো থেকে থাকে। আর ঘ নাম্বারের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট দুইয়ের পরিপূরকটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আর রূপান্তরটা অবশ্যই এই প্র্যাকটিস যদি করা হয় এইভাবে, তাহলে আমরা আশা করি যে সমস্ত রূপান্তরগুলো এখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো। তো খুদা হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।